সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তুত প্রণালী। আমরা আগের ক্লাসগুলোতে বিশদ আয় বিবরণীর প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে এসেছি, রক্ষিত আয় বিবরণী প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে এসেছি। আজকে আমরা সর্বশেষ প্রস্তুত প্রণালী সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা জানবো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর পদ্ধতি সমূহ সম্পর্কে। আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বলতেই আমরা কি বুঝে থাকি? আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে সম্পদ এবং দায়ের একটা চিত্র। হিসাব সমীকরণ 3টা উপাদান নিয়ে গঠিত হয়, যেখানে সম্পদ থাকে, দায় থাকে এবং সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত থাকে। এগুলোকে আনুষ্ঠানিকভাবে সাজিয়ে যে বিবরণীটা প্রস্তুত করা হয় সেটাকে আর্থিক অবস্থা বিবরণী বলা হয়ে থাকে। আর্থিক অবস্থা আসলে কোনো একটা হিসাব নয়, এটা আর্থিক বিবরণী নামে পরিচিত। আর্থিক অবস্থার বিবরণীর ছক কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। এখানে একটি বলা আছে আনুভূমিক ছক, আর একটি হচ্ছে উলম্ব ছক। আনুভূমিক ছক বলতে আসলে কোনগুলোকে বোঝায়? এটাকে বলতে বোঝায় হরাইজন্টাল ফর্মগুলোকে। এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীকে টি ছকে বা হিসাব আকারে উপস্থাপন করা হয়ে থাকে। টি ছক বলতে কোনগুলোকে বোঝায়? যেখানে বাম দিকে অ্যাসেট লেখা হয়ে থাকে এবং ডান দিকে দায় সমূহ অর্থাৎ লায়াবিলিটিস গুলো লেখা হয়ে থাকে। আর উলম্ব ছক কোনগুলোকে বলা হয়ে থাকে? উলম্ব ছক আমরা পূর্বে ক্লাস 9-10 বা এসএসসি তে শিখে এসেছিলাম, যেখানে আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করতে হলে প্রথমে অ্যাসেটস এবং পরে লায়াবিলিটিস বসাতে হয়। আর একে আবার স্টেটমেন্ট ফর্মও বলা যেতে পারে। অর্থাৎ প্রথমে অ্যাসেট গুলো সবগুলো যোগ করে দেখাতে হয়, এরপরে লায়াবিলিটিস গুলো সব যোগ করে দেখাতে হয় এবং উভয় দিক সমান হতে হয়। এবং কারবারি প্রতিষ্ঠানগুলোতে এই স্টেটমেন্ট ফর্মই বেশি ব্যবহার করা হয়ে থাকে। উলম্ব ছককে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী, একটা শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী এবং সর্বশেষটা হচ্ছে আর্থিক বিবরণী বা প্রতিবেদক আকারে বিবরণী। এই 3টা আসলে কেন আলাদা আলাদা? অবিন্যস্ত আর্থিক বিবরণী বলতে বোঝায় যেখানে সম্পদগুলোকে এবং দায়গুলোকে অনেকগুলো ভাগ না করে সম্পদগুলো সবগুলো যোগ করতে হয় এবং দায়গুলো সব যোগ করতে হয়। এখানে সম্পদের যে অনেকগুলো ভাগ আছে, যেমন চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এই জিনিসগুলোতে ভাগ করা হয় না। সবগুলোকে সম্পদের আন্ডারেই লেখা হয়ে থাকে, সব দায়গুলোকে দায়ের আন্ডারেই লেখা হয়ে থাকে। এর জন্য যেহেতু এগুলাকে কোনো শ্রেণী বিভক্ত করা হয় না, সেজন্য এটাকে অবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী বলা হয়েছে। আরেকটি হচ্ছে শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি সমূহ, দায় সমূহ এবং শেয়ার মালিকানা সত্ত্ব তহবিল শ্রেণীবিন্যাস করে সাজিয়ে লেখা হয়ে থাকে। অর্থাৎ সম্পত্তি সমূহের মধ্যে কি কি আসতে পারে? চলতি সম্পদ আসতে পারে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসতে পারে, স্থায়ী সম্পত্তি আসতে পারে। এগুলো সব আলাদা আলাদা ভাগ করে দেখাতে হয়। দায়ের ক্ষেত্রেও সেম একইভাবে আলাদা আলাদা ভাগ করে দেখাতে হয়, অর্থাৎ চলতি দায়, স্থায়ী দায়, এছাড়া শেয়ার মালিকানা সত্ত্বে এগুলো সব শ্রেণী বিভাগ করে দেখাতে হয়। এরপরে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হয়েছে। এজন্য একে বলা হয়েছে শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। এই শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থা বিবরণী নরমালি বেশি প্রতিষ্ঠানগুলো ফলো করে থাকে এবং আজকে আমরা যে আর্থিক অবস্থা বিবরণীটা শিখবো সেটাও কিন্তু এই শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী। শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থা বিবরণীতে প্রথমে কি করতে হয়? যে কোম্পানির হয়ে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হচ্ছে সেই কোম্পানির নাম থাকতে হবে। অর্থাৎ ধরে নিচ্ছি এক্স কোম্পানির হয়ে তুমি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করছো, তাহলে এখানে কি লিখতে হবে? এক্স কোম্পানির নাম লিখতে হবে। এরপর লিখতে হবে কোন বিবরণী প্রস্তুত করা হচ্ছে। এটা মূলত সব বিবরণীর ক্ষেত্রেই ম্যান্ডেটরি। যে বিবরণী প্রস্তুত করা হচ্ছে সেই বিবরণীর নাম লিখতে হবে। তার সাথে লিখতে হবে কত সালের কত তারিখে সমাপ্ত বছরের জন্য যে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হচ্ছে সেটা। এখানে ধরে নেওয়া হচ্ছে 31শে ডিসেম্বর 2014 সালের এটি আর্থিক অবস্থা বিবরণী, সেজন্য সেই সালের সেই তারিখ দেয়া হয়েছে। এখানে তুমি প্রশ্নের ডিমান্ড অনুযায়ী বসিয়ে নেবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি সমূহ, যেখানে সম্পত্তিগুলো বিভিন্ন শ্রেণী বিভাগ আকারে লেখা হয়ে থাকবে। প্রথমেই আসবে কি? চলতি সম্পদ, নগদ বা অন্যান্য সম্পত্তি যেগুলো টাকায় রূপান্তর করা হয়, অর্থাৎ তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে ব্যবসায়ের কাজে ব্যবহার করা হয় এবং এই ধরনের সম্পত্তিগুলো 1 বছর অথবা তার কম সময়ের জন্য ব্যবহার করা হয়, সেই সম্পত্তিগুলোকেই বলা হচ্ছে কি? চলতি সম্পদ। মূলত 1 বছর বা কম সময়ের জন্য যেই সম্পত্তিগুলো ব্যবহার করা হয় সেটাকেই বলা হয়ে থাকে চলতি সম্পত্তি। একটা সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানে 4 ধরনের চলতি সম্পত্তি থাকতে পারে, যেমন একটা হতো নগদ, এরপর হচ্ছে বিনিয়োগ স্বল্প মেয়াদী হয়ে থাকলে, প্রাপ্য হিসাবগুলো এবং প্রাপ্য নোটগুলো, এছাড়া আরেকটি হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ
বা অর্জিত আয় যেগুলো এখনো পাওয়া যায়নি, এগুলো সবই চলতি সম্পত্তির মধ্যে আসবে। এখানে কি কি দেয়া আছে, যেমন নগদ তহবিল বা হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অনাদায়ী আয় সমূহ, অগ্রিম খরচ সমূহ, বিনিয়োগের অনাদায়ী সুদ, সাপ্লাইজ বা অব্যবহৃত মণিহারি, সমাপনী মজুদ, খুচরা যন্ত্রাংশ, এগুলো সবই চলতি সম্পত্তির উদাহরণ। এই সম্পত্তিগুলো যোগ করার পর আমরা মোট চলতি সম্পত্তি লিখে শেষের কলামে মোট চলতি সম্পত্তির টাকার অ্যামাউন্টটুকু বসাবো। এরপরেরটি হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে সাধারণত অন্য কোনো কোম্পানির ক্রয়কৃত স্টক যেগুলো রয়েছে বা বন্ডগুলো রয়েছে সেগুলোকে বুঝিয়ে থাকে। এই সমস্ত সিকিউরিটিজ কোম্পানিটা ক্রয় করে থাকে। সিকিউরিটিজ ক্রয় করার তিনটা উদ্দেশ্য থাকতে পারে। একটা হচ্ছে অন্য কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা ক্রয় করতে পারে, এছাড়া বিনিয়োগকারীর স্থায়ী আয়ের জন্য তারা ক্রয় করতে পারে, এবং দুই কোম্পানির মধ্যে একটা ভালো সম্পর্ক যাতে বজায় থাকে সেজন্য এই সিকিউরিটিজ গুলো ক্রয় করতে পারে। এখানে উদাহরণ দেয়া আছে, যেমন শেয়ার ও ঋণপত্রে বিনিয়োগ, বন্ডে বিনিয়োগ, বিনিয়োগ, সরকারি সঞ্চয়পত্র ক্রয়, অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই সবগুলো বিনিয়োগ এবং এগুলো অবশ্যই দীর্ঘমেয়াদী বিনিয়োগ যোগ করার পর আসছে মোট বিনিয়োগ। এই মোট বিনিয়োগের টাকার অ্যামাউন্টটুকু ঠিক একই মোট চলতি সম্পত্তির মতোই শেষের কলামে যোগ করে দেখাতে হবে। এরপরেরটি হচ্ছে স্থায়ী সম্পত্তি সমূহ বা দীর্ঘমেয়াদী সম্পত্তি। ব্যবসা প্রতিষ্ঠান যেসব সম্পত্তি তুলনামূলকভাবে দীর্ঘ সময়ে ব্যবসায়ের কাজের জন্য ব্যবহার করা হয় এবং ব্যবসা থেকে সেই সব সম্পত্তি স্থায়ী বা দীর্ঘমেয়াদী সম্পত্তি বলা হয়ে থাকে। এর উদাহরণ কিছু রয়েছে, যেমন সরঞ্জাম, আসবাবপত্র, এগুলো সবই কিন্তু দীর্ঘমেয়াদী সম্পত্তির উদাহরণ। এখানে প্রথমটাই দেখা যাচ্ছে কি ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ভূমির উপর ব্যবসার অফিস, বিল্ডিং, কারখানা এগুলো সব তৈরি করা হয়ে থাকে। এরপরেরটি হচ্ছে দালান কোঠা। দালান কোঠা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ভবন যেখানে ব্যবসা কার্য পরিচালনা করা হয়ে থাকে। এছাড়া রয়েছে ইজারা সম্পত্তি, যন্ত্রপাতি বা মেশিন বা কলকবজা, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, অন্যান্য স্থায়ী সম্পত্তি। সব স্থায়ী সম্পত্তিগুলো যোগ করে আমরা মোট স্থায়ী সম্পত্তি লিখে ঠিক আগের মতোই মোট টাকার কলামটুকু শেষের কলামে বসাবো। এরপরেরটি হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। যে সকল সম্পত্তি আমরা চোখে দেখতে পারি না বা হাতে ছোঁয়া যায় না সেগুলোকেই বলা হয়ে থাকে অস্পর্শনীয় সম্পত্তি। যেমন এখানে উদাহরণ কিছু দেয়াই আছে, সুনাম, পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক, এগুলো সবই অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ। এরপরেরটি হচ্ছে ভুয়া বা অলীক বা কাল্পনিক সম্পত্তি। আসলে ভুয়া সম্পত্তি কোনো সম্পত্তি না, এটা কোম্পানির প্রয়োজনে দীর্ঘমেয়াদের জন্য একটা খরচ। এমনকি কোম্পানির সংরক্ষিত লোকসানকেও ভুয়া সম্পত্তি হিসেবে দেখানো হয়ে থাকে। এই ভুয়া সম্পত্তি থেকে কোনো প্রকার বিক্রয় মূল্য পাওয়া যায় না, এটা কোম্পানির জন্য একটা খরচ। তাই এখানে ভুয়া সম্পত্তিগুলো দেওয়া রয়েছে কি কি? প্রাথমিক খরচ, শেয়ার বাট্টা বা অবহার খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার দালানের দস্তুরি, সংরক্ষিত ক্ষতি ইত্যাদি। এখন মোট ভুয়া বা অলীক সম্পত্তিগুলো সবগুলো যোগ করতে হবে এবং মোট সম্পত্তি সমূহ সবগুলো যোগ এমন যেগুলো আমরা একটু আগে বের করে এসেছি, যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এই সবগুলো যোগ করে মোট সম্পত্তি সমূহ লিখে টাকার অ্যামাউন্টটুকু ডাবল টেনে সম্পত্তি সমূহের হিসাব বন্ধ করতে হবে। এরপরের হিসাব হচ্ছে দায় সমূহ ও শেয়ার মালিকানা সত্ত্ব বা তহবিল। তো দায় সমূহ গুলো ঠিক একইভাবে শ্রেণীবিন্যস্ত করে লিখতে হবে। যেমন প্রথমেই আসবে চলতি দায়। চলতি দায় কোনগুলো? যেই সমস্ত দায় স্বল্প সময়ের জন্য পরিশোধ্য বা দ্রুত পরিবর্তনশীল হতেই থাকে সেগুলোকে চলতি দায় বলা হয়ে থাকে। আর্থিক অবস্থার বিবরণীতে তারিখ থেকে পরবর্তী 1 বছরের মধ্যে পরিশোধ করা হয় বলে এই সমস্ত দায়কে চলতি দায় বলা হয়। এর কিছু উদাহরণ হচ্ছে ব্যাংক জমা ভিত্তিক বা ব্যাংক ওভারড্রাফট, একে ব্যাংক জমাতিরিক্ত বলা যেতে পারে, অর্থাৎ ব্যাংকে জমার অতিরিক্ত যখন উত্তোলন করা হয়ে থাকে তখন সেটা চলতি দায়ে আসে। এছাড়া রয়েছে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ সমূহ, অগ্রিম বা অনুপার্জিত আয় সমূহ, প্রদেয় বা বকেয়া লভ্যাংশ, প্রদেয় বা বকেয়া আয়কর, আয়কর সঞ্চিতি, বকেয়া ঋণের সুদ, অন্যান্য চলতি দায়, এই সবগুলো দায় যোগ করতে হবে। যোগ করার পর লিখতে হবে মোট চলতি দায়। ঠিক একইভাবে যেভাবে আমরা চলতি সম্পত্তিগুলো যোগ করে এসেছিলাম, যোগ করে টাকার অ্যামাউন্ট টাকার কলামে লিখতে হবে। এরপরের হিসাবটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো?
দায়সমূহ আর্থিক অবস্থার বিবরণীতে তারিখের পরবর্তী 1 বছর পর যখন পরিশোধ করা হয়ে থাকে তখন সেগুলোকে দীর্ঘমেয়াদী দায় বলা হয়ে থাকে। যেমন বন্ধকি ঋণ, অর্থাৎ কোনো কিছু বন্ধক দিয়ে বা কোনো সম্পত্তি বা কোনো জমি জমা বন্ধক দিয়ে যখন ঋণ গ্রহণ করা হয়ে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে বন্ধকি ঋণ। ঋণপত্র, শেয়ার হোল্ডারদের মতো যখন কোনো কোম্পানি জনসাধারণের কাছে ঋণপত্র বিক্রি করে ঋণ সংগ্রহ করে তখন সেটাকে বলা হয়ে থাকে ঋণপত্র। এছাড়া প্রদেয় বন্ড, অন্যান্য দীর্ঘমেয়াদী দায়, এই দায়গুলো সবই যোগ করার পর ঠিক একইভাবে আগের মতো মোট দীর্ঘমেয়াদী দায় লিখে সেখানে টাকার অ্যামাউন্টটুকু যোগ করে লিখতে হবে শেষ কলামে। এরপর আসে শেয়ার মালিকদের স্বত্ব বা মালিকানার তহবিল। ব্যবসা প্রতিষ্ঠানের প্রকার অনুসারে মালিকানা সত্ত্বের পার্থক্য দেখা যায়। কোম্পানির ক্ষেত্রে মালিকানা সত্ত্বকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শেয়ার মূলধন এবং আরেকটা রক্ষিত আয়। এই দুটো জিনিস যোগ করে তৈরি করা হয় কি শেয়ার হোল্ডারদের সত্ত্ব। আর্থিক অবস্থা বিবরণীতে এই শেয়ার হোল্ডারদের ইকুইটি দেখানো হয়ে থাকে। প্রথমে শেয়ার মূলধন, এছাড়া শেয়ার অধিহার হয়ে থাকলে সেই শেয়ার অধিহার যোগ করতে হয়, তার পাশাপাশি সঞ্চিতির তহবিল বা সাধারণ সঞ্চিতি যোগ করতে হয়। আমরা পূর্বের ক্লাসে সংরক্ষিত আয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে এসেছি, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং আমি সাজেস্ট করব যাতে তোমরা সংরক্ষিত আয় তৈরি করার ভিডিওটি দেখে এসে থাকো। এই সবগুলো যোগ করার পর বের হয় কি মোট মালিকানা তহবিল। এই যোগ বিয়োগ করে টাকার অ্যামাউন্টটুকু এখানে লিখতে হয় মোট মালিকানা তহবিল। এবং এতক্ষণ ধরে যতগুলো আমরা দায় বের করলাম, অর্থাৎ চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং শেয়ার মালিকানাদের সত্ত্ব, এই সবগুলো যোগ করে আমাদের আসবে কি মোট দায় বা শেয়ার মালিকানা তহবিল, যেটা অবশ্যই মোট সম্পত্তি সমূহের সমান হবে এবং লিখে দুটো ডাবল জেড টানতে হবে। কোনো কারণে আমরা যদি দেখি যে দুটোর অ্যামাউন্টের টাকা সেম আসেনি তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি ভুল হয়েছে, না হয় প্রশ্নে ভুল দেয়া আছে। কিন্তু যেভাবেই হোক আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পত্তি এবং মোট দায় ও শেয়ার মালিকানা তহবিল অবশ্যই একই হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। সামনের ক্লাসগুলো করার জন্য সবার আমন্ত্রণ রইল।